নমস্কার, দেখছেন এডুকেশন অনলাইন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেই বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন শিক্ষক সোমা মিত্র, তিনি নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের শিক্ষক। সোমা মিত্র ম্যাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাবো। আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, তবে সবার প্রথম বিষয়বস্তুতে ঢোকার আগে সবার প্রথম সিলেবাসের দিকে যদি একটু নজর রাখা যায়, কারণ সিলেবাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। ম্যামের কাছ থেকে প্রথমেই জেনে নিতে চাইবো যে সেই পরিবর্তনগুলো ঠিক কী কী হয়েছে বা নতুন যে সিলেবাস সেখানে কোন কোন বিষয়গুলো থাকছে সেগুলো যদি প্রথমে আলোচনা করে নেওয়া যায়। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি যে কিছু নতুন কিছু তোমাদের ঠকেনি, যেহেতু আমরা ডাইরেক্ট ক্লাসটা করতে পারছি না আর কি স্কুলে গিয়ে, সেই জন্য আমাদের শিক্ষা দপ্তর থেকে তোমাদের 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এতদিনে হয়তো তোমরা স্কুলের মাধ্যমে জেনেও গিয়েছো, সেটা হচ্ছে তোমাদের নাগরিকতা 5ম অধ্যায় রয়েছে। নাগরিকতা মানে সিলেবাস অনুযায়ী 5ম অধ্যায়ে নাগরিকতাটা বাদ গেছে। আর হচ্ছে 9ম অধ্যায় তোমাদের ছিল হচ্ছে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটাও তোমাদের টপিকটা বাদ চলে গেছে। আর গিয়েছে হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টারে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, নির্বাচন কমিশনের গঠন কাজ, এই টপিকগুলো টোটালি বাদ চলে গেছে। তবে কি এই চ্যাপ্টার 3টেই ছিল আমাদের শর্ট প্রশ্নের জন্য। টোটাল শিডিউল ছিল হচ্ছে তোমাদের 18 নম্বর। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে চ্যাপ্টারগুলো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এইগুলো ফার্স্ট চ্যাপ্টারটা হয়তো শুধু বড়োর জন্য পড়তে হবে, সেকেন্ড চ্যাপ্টারে তোমার হয়তো 2 নম্বর শর্টে আছে, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেরই বড় প্লাস শর্ট সবই কিন্তু পড়ে তোমাকে যেতে হবে পরীক্ষার জন্য। তবে কোনটার ডিভিশন কী হবে সেটা আমরা এখনও জানতে পারিনি, জানলে অবশ্যই তোমাদের জানানো হবে। ঠিক আছে, এইভাবেই তোমরা পড়াশোনাটা করো, মানে ব্রড প্লাস শর্ট প্রত্যেকটা চ্যাপ্টারকেই এইভাবে পড়ো। বেশ, সিলেবাসের বিষয়ে তো আমরা জানলাম। ম্যাম আপনাদের সকলকেই জানিয়ে দিলেন যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, কোন কোন বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। মূলত যে বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসারই সম্ভাবনা বেশি ছিল। এবার আমরা বিষয়বস্তুতে ঢুকি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সরকারের রূপ। বিভিন্ন রকমের সরকার রয়েছে, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কোথায় কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে একবার নজর রাখা যাক এককেন্দ্রিক সরকারের দিকে। ম্যাম, এককেন্দ্রিক সরকার বলতে কি বোঝা যায়, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়। হ্যাঁ, অবশ্যই করব। এবার যেটা আমি বলতে চাইছি একটু আগে, সেটা হচ্ছে সরকার বিভিন্ন রকমের রয়েছে একটা দেশে। দেখো, গণতান্ত্রিক হতে পারে, একনায়কতান্ত্রিক হতে পারে, এরকম বিভিন্ন রকম রয়েছে। ফ্যাসিবাদী ছিল কোথাও কোথাও একটা টাইম, কিন্তু এখন কিন্তু মেইনলি আমরা সরকারকে দুটো দিক থেকে ভাগ করি। একটা হচ্ছে কি প্রকৃতিগত দিক থেকে, আর একটা হচ্ছে ক্ষমতার বন্টনের দিক থেকে। প্রকৃতিগত দিক থেকে যেমন দুটো, একটা সংসদীয় রাষ্ট্রপতি শাসিত, এগুলো আমরা আলোচনা করব পরে। আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে দুটো, একটা হচ্ছে এককেন্দ্রিক আর একটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র। এইমাত্র আমরা যেটা বললাম আর কি, ও যেটা আমাদের বললো, আমরা আজকে প্রথমে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, বা এটাকে আমরা শাসন ব্যবস্থাও বলতে পারি। এবার দেখো, নামটার মধ্য দিয়েই কিন্তু তোমরা বুঝতে পারছো এককেন্দ্রিক মানে কি টোটাল দেশটা যখন একজন শাসকের দ্বারা পরিচালিত হবে, মানে পুরো দেশটা চালাবে একটাই শাসক, তার কোনো ডিভিশন থাকবে না, কোনো পার্ট বা অংশ থাকবে না, তাকে আমরা কি বলবো, এককেন্দ্রিক। তবে এক্ষেত্রে জেনে নাও, কাজের সুবিধার জন্য কিন্তু এককেন্দ্রিক সরকার কি করতে পারে, অনেক আঞ্চলিক সরকার গঠন করতে পারে। মানে কাজের সুবিধার জন্য তাকে একা একা তো পুরো দেশটাকে একটা চালানো খুবই টাফ, কিন্তু এই আঞ্চলিক সরকারগুলোর কিন্তু সেরকম কোনো পাওয়ার থাকবে না, টোটাল কিন্তু কেন্দ্রের নেতৃত্বেই সে পরিচালিত হবে। এবার এককেন্দ্রিক শাসন ব্যবস্থার উদাহরণ হিসেবে আমরা যেই দেশগুলোকে দেখতে পাই সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স। সবচেয়ে বড় কথা হচ্ছে অত বড় একটা দেশ, সেটা হচ্ছে গণসাধারণতন্ত্রী চীন, সেও কিন্তু এককেন্দ্রিক রাষ্ট্র, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও কিন্তু এককেন্দ্রিক রাষ্ট্র। তাহলে আমরা বুঝে গেলাম যে এককেন্দ্রিক মানে কি টোটাল দেশে যখন একজন শাসক এই পুরো দেশটাকে পরিচালনা করবে, তাকেই বলবো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এবার এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখতে পাই বা বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেটা একটু জেনে নাও।
প্রথমে হচ্ছে কি, 1 নম্বর যেটা তোমরা পয়েন্টটা তোমরা লিখেও নিতে পারো, একটাই শাসক থাকবে, টোটাল দেশের জন্য একজন শাসক থাকবে, সে টোটাল দেশটাকে চালাবে। কিন্তু কাজের জন্য সে আঞ্চলিক সরকার গঠন করতে পারে, কিন্তু আঞ্চলিক সরকারের কিন্তু কোনো ক্ষমতা থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। কোনো রকম ক্ষমতা বন্টন থাকবে না, মানে কাজটা কোনো ভাগ করে দেওয়ার ব্যাপার থাকছে না, কারণ টোটাল দেশটা তো একজনই চালাচ্ছে, তার হাতেই মেনটা থাকছে, ওই জন্য কোনো ক্ষমতার বন্টনের ব্যাপার থাকছে না। তারপরে যে পয়েন্টটা, সংবিধানটা কীরকম হবে, আমরা আগের দিনই পড়েছিলাম যে সংবিধান ব্যাপারটা কি, পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, লিখিত, অলিখিত, এরকম বিভিন্ন রকমের সংবিধান রয়েছে। সংবিধানটা দু রকমই হতে পারে, লিখিতও হতে পারে আবার অলিখিতও হতে পারে। কীরকম? দেখো, যেমন গ্রেট ব্রিটেন এককেন্দ্রিক, কিন্তু গ্রেট ব্রিটেনের সংবিধানটা হচ্ছে অলিখিত। আবার গণসাধারণতন্ত্রী চীন, ফ্রান্স, নিউজিল্যান্ডের হচ্ছে এককেন্দ্রিক, কিন্তু এদের সংবিধানগুলো আবার লিখিত। তার মানে কি, একটা বিষয় খুব পরিষ্কার যে এককেন্দ্রিক হোক কিংবা যুক্তরাষ্ট্রীয় হোক, সংবিধানটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেক্ষেত্রে সংবিধানেরও কিন্তু ভাগও আলাদা রকম রয়েছে। ম্যাম যেমনটা জানাচ্ছিলেন যে সংবিধান লিখিতও হতে পারে আবার লিপিবদ্ধও হতে পারে, সেক্ষেত্রে সেই বিষয়টাও কিন্তু অনেকটাই বৈশিষ্ট্যমূলক বিষয়, এবং বিভিন্ন জায়গার ক্ষেত্রে সেই বিষয়টার মধ্যে পার্থক্য রয়েছে। সেখানে হয়তো সেখানকার সরকারের রূপ এককেন্দ্রিক, কিন্তু সেখানকার সংবিধান রয়েছে অলিখিত। এরকম নিয়ম যেরকম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও আমরা এই ধরনের বিষয় লক্ষ্য করি। সংবিধান লিপিবদ্ধ রয়েছে, সংবিধান অলিখিত রয়েছে। এই বিষয়গুলো অবশ্যই নোট ডাউন করে নিতে হবে আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে রয়েছেন। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, সরকারের যে বিভিন্ন রূপ রয়েছে, এবং এখন যে বিষয় নিয়ে আলোচনা রয়েছে, বিভিন্ন রূপের মধ্যে এককেন্দ্রিক সরকার যেরকম রয়েছে, যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, সংসদীয় সরকার রয়েছে। আমরা এখন আলোচনা করছি এককেন্দ্রিক সরকারের বিষয় এবং সংবিধান নিয়ে বলছিলেন ম্যাম। হ্যাঁ, আমরা আগের দিনই এই ক্লাসটা করেছিলাম সংবিধানে। তাহলে সংবিধানটা এককেন্দ্রিকে কি হতে পারে, লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে। এবার যে দেশের সংবিধানটা লিখিত, আমি বলেছিলাম আগের দিন, সেটা সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়, কিন্তু এককেন্দ্রিকে কি হয়, লিখিত হোক অলিখিত হোক, সাধারণত সংবিধানটা সুপরিবর্তনীয় হয়। কেননা টোটাল একজন সরকারই পুরো সংবিধানটাকে সংশোধন করছে, ওই জন্য তাদের মেজরিটি পাওয়াটাও খুব একটা টাফ হয় না, ওই জন্য সংবিধানটা সাধারণত সুপরিবর্তনীয়ই হয়। এবং কি হয়, আইনসভার প্রাধান্য থাকে। সংবিধানের কিন্তু খুব যে প্রাধান্য এককেন্দ্রিকে থাকে তা নয়, কেননা যেহেতু ভাগ নেই সরকারের, ভাগ থাকলে কি হয়, ক্ষমতাগত দিক থেকে তাদের একটা আলাদা আলাদা পার্ট থাকছে, কার কোনটা, সেই জন্য সংবিধানটাকে অবশ্যই লিখিত হতে হবে বা সংবিধানের দিকে খুব সবাইকেই নজর দিতে হবে। কিন্তু যেহেতু এটা একজনই মেন কন্ট্রোল করছে, সেই জন্য সংবিধানের অতটা প্রাধান্য থাকে না। যে প্রাধান্যটা থাকে সেটা হচ্ছে কি, আইনসভার। আইনসভার কিন্তু একটা বিশাল প্রাধান্য আমরা দেখতে পাই। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এককেন্দ্রিক সরকারের মধ্যে। তারপরে হচ্ছে কি, ক্ষমতা বন্টন তো থাকছেই না, যেমন আমাদের যুক্তরাষ্ট্র যখন পড়বো দেখবো অনেক ক্ষমতার ভাগ রয়েছে, কিন্তু এককেন্দ্রিকে কিন্তু এরকম কোনো ভাগ থাকনি। তারপরে দেখো, এককেন্দ্রিক হলে যে কোনো ব্যাপারে জরুরি ডিসিশন নিতে গেলে, হয়তো ইমার্জেন্সি কিছু হলো, এককেন্দ্রিকের ব্যাপারটা কি, সে চটজলদি ব্যাপারটায় ডিসিশন নিতে পারে, তাড়াতাড়ি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে পারলে? তাহলে এককেন্দ্রিক সরকার পড়তে গেলে আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যাই যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে। সেই যুক্তরাষ্ট্রীয় সরকার এবং তারও নিশ্চয়ই আলাদা কিছু বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে, রয়েছে। সেগুলো নিয়ে একটু আলোচনা করা হ্যাঁ, যাক। যুক্তরাষ্ট্র কি, যুক্তরাষ্ট্র হচ্ছে যেখানে দু ধরনের সরকার থাকবে, একটা টোটাল কেন্দ্রের জন্য একটা সরকার, আর একটা টোটাল রাজ্যের জন্য, মানে রাজ্য বলে না সবাই, একটা অঞ্চলের জন্য একটা সরকার থাকবে। মানে এই যে যুক্তরাষ্ট্র, ইংলিশ টার্মটা হচ্ছে ফেডারেশন। এই ফেডারেশন কথাটা এসছে ফিউডাস থেকে, মানে কি চুক্তিবদ্ধ হওয়া। তার মানে কি অনেকগুলো অঞ্চল একসাথে চুক্তিবদ্ধ হয়ে কার্য পরিচালনা করে, সেটাকে আমরা কি বলবো, যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্র হতে গেলে তার মানে অনেকগুলো সরকার থাকছে, একজন কেন্দ্রের থাকছে, তার ইয়েতে অনেক অঞ্চলের সরকার থাকছে, কিন্তু অঞ্চলের সরকারগুলোর কিন্তু পাওয়ার থাকছে, ক্ষমতা থাকছে, যেটা এককেন্দ্রিকে আঞ্চলিক সরকার হয়তো কাজের সুবিধার জন্য ছিল, কিন্তু তাদের কোনো ক্ষমতা ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু আঞ্চলিক সরকারদেরও একটা ক্ষমতা রয়েছে। এবার
এই যে যুক্তরাষ্ট্র তার একটা প্রকৃষ্ট উদাহরণ, মেইনলি যে দেশটাকে আমরা বলি যুক্তরাষ্ট্র তার নামের সাথেই রয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আমেরিকাকে বলা হয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পীঠস্থান, মানে যুক্তরাষ্ট্রের যে যে বৈশিষ্ট্যগুলো মেইনলি রয়েছে সমস্তগুলোই কিন্তু তোমার আমেরিকায় রয়েছে। যেমন আমাদের ভারতকে আমরা যুক্তরাষ্ট্র বলি, কিন্তু আমরা আজকে পরেই আমি আলোচনা করবো আর কি ভারত যুক্তরাষ্ট্রের প্রকৃতিটা, তখনই আমরা দেখতে পাবো ভারতে যেমন কোথাও ফেডারেশন কথাটা কিন্তু নেই, যুক্তরাষ্ট্র কথাটা কিন্তু কোথাওই নেই, কিন্তু আমরা তাও এটাকে যুক্তরাষ্ট্র বলেই মনে করছি আর কি, যে সেটা পরে আলোচনা করছি। এবার এই যুক্তরাষ্ট্র আমেরিকা রয়েছে, রাশিয়া রয়েছে, আমাদের ভারতটাকেও যুক্তরাষ্ট্রের মধ্যেই ফেলা হয়। তাহলে এরকম যুক্তরাষ্ট্রে আমরা উদাহরণ হিসেবে এই দেশগুলোর নাম বলতে পারি। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি বিষয় আমরা মেইন দেখতে পাই। সবার আগে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ক্ষমতা বন্টন। তার মানে ক্ষমতা বন্টন মানে কি দুটো সরকার থাকছে, দুটো সরকারের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় সরকার দেখবে আর কোন কোন বিষয়গুলো আঞ্চলিক সরকার দেখবে। সাধারণত টোটাল দেশে যে বিষয়, ধরো পররাষ্ট্রনীতি বা কোনো দেশের মুদ্রা ব্যবস্থা, এই যে বিষয়গুলো কার সাথে কী রকম সম্পর্ক তৈরি করবে, ধরো যোগাযোগ ব্যবস্থা, এগুলো মেনলি দেখে কে? কেন্দ্রীয় সরকার। মেনলি সব দেশেই কিন্তু তাই দেখে, যুক্তরাষ্ট্র তাই দেখবে। আর আঞ্চলিক বিষয়গুলো, ধরো ভূমি ব্যবস্থা বা কোনো ভূমি সংস্কারের বিষয় বা আঞ্চলিক রাজস্ব সংক্রান্ত বিষয়, সেই বিষয়গুলো দেখে হচ্ছে কি রাজ্য সরকার। এরকমভাবে ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হয়। তাহলে এটা একটা মেইন পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আমরা এটা করব। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে সংবিধানটা কীরকম। যে আমরা পড়লাম যেমন এককেন্দ্রিকে কি সংবিধানটা লিখিত অলিখিত দুটোই হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু সবসময় সংবিধানটা কি হবে? লিখিতই হবে, কখনোই কিন্তু অলিখিত হতে পারবে না। কেন? অলিখিত হলে আঞ্চলিক সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে তো একটা সবসময় ক্ল্যাশ থাকবে, যে কোনটা আমার পাওয়ার। দুজনের পাওয়ারটা যদি ভাগ করে না দেওয়া হয় তাহলে তো আমরা বুঝবো না কার কোনটা ক্ষমতা রয়েছে। সেই জন্য যুক্তরাষ্ট্রে কিন্তু সবসময় সংবিধানটা কি হবে? লিখিতই হতে হবে। এবং সংবিধান যখন লিখিত হবে সে অবশ্যই কি হবে? দুষ্পরিবর্তন, মানে সহজে কিন্তু তাকে সংশোধন করা যাবে না। মানে সংশোধন করতে গেলে আইনসভায় কিন্তু মেজরিটি থাকতে হবে বিশাল একটা, বা অঙ্গরাজ্যগুলোর সাথে বা আঞ্চলিক সরকারের সাথে বিষয় আলোচনা করে নিতে হবে, তবে কিন্তু সংবিধানটাকে সংশোধন করা যাবে। এটা হচ্ছে আর একটা মেইন জিনিস। তারপরে যে বিষয়টা 3 নম্বর যেটা আমরা লিখতে পারি, তোমরা লিখিতটা প্লাস দুষ্পরিবর্তনীয় একসাথেও লিখতে পারো বা আলাদা করে নাম্বারিং করেও করতে পারো। তারপরে যে বিষয়টা আমরা দেখব সেটা যে সংবিধানের প্রাধান্য। যুক্তরাষ্ট্রের আরেকটা মেইন জিনিস হচ্ছে সংবিধানকে খুব গুরুত্ব দেওয়া হয়, কেননা সংবিধানের মধ্যে দিয়েই তো সবার ক্ষমতাটাকে আমরা জানতে পারছি, ওই জন্য সংবিধানকে সবার উপরে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এবং তোমরা জানবে যে সংবিধান যখন গুরুত্ব পাবে, সংবিধানটাকে দেখভাল কে করে, এটাও কিন্তু আমরা পড়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারে। আমরা এই নিয়ে 4টে 11-এর ক্লাস করছি, অনেকটাই মানে করে ফেলেছি আর কি পুরোই বলতে গেলে সিলেবাসে। সেই জন্য আমরা যেটা পড়েছিলাম যে সংবিধানের পর্যালোচনাটা করে হচ্ছে বিচার বিভাগ। তার মানে কি বিচার বিভাগকেও কিন্তু খুব শক্তিশালী হতে হবে, মানে সংবিধানটাকে তো দেখভালও করবে। সেই জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। একটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকতে হবে, যে আদালত দেখবে সমস্ত নিয়ম টিয়মগুলো সব সরকার ঠিকভাবে মেনটেন করছে কিনা বা মেনে চলছে কিনা, এটা দেখবার জন্য কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি দরকার। তারপরে এই কটা কিন্তু একটা মেন জিনিস, বৈশিষ্ট্য। এছাড়াও আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। সরকারের যে 3টে বিভাগ পড়েছিলাম আমরা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টে বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে, কেউ কারোর কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে এটাও একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে কি আইনসভাটা হবে কি দ্বিকক্ষ বিশিষ্ট, 2টো কক্ষ থাকবে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। নিম্নকক্ষ কি টোটাল দেশের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে, এই জন্য নিম্নকক্ষটাকে বলা হয় জনপ্রতিনিধি কক্ষ।
বা জনপ্রতিনিধি সভা। আর উচ্চকক্ষটা কি করে, অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব করে, মানে অঞ্চল থেকে যারা নিযুক্ত নির্বাচিত হন তাদের মধ্য দিয়ে আর কি প্রতিনিধি পাঠানো হয় হচ্ছে উচ্চকক্ষে। সমস্ত দেশেই তাই করা হয়। সেজন্য উচ্চকক্ষগুলো কি করে, রাজ্যগুলো বা অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব করে। সেই জন্য আইনসভাটাকে কি হয়, দ্বিকক্ষ বিশিষ্টই হতে হয়, এটা একটা বৈশিষ্ট্য। এছাড়া আরও জিনিস দেখতে পারবো কি, দ্বৈত নাগরিকতা, মানে দু ধরনের নাগরিকতা। একটা কি টোটাল দেশের জন্য একটা নাগরিকতা পাবে, আর অঞ্চলের জন্য একটা নাগরিকতা পাবে। যদিও আমরা পরে আলোচনা করে দেখব যে অনেক দেশেই এই দ্বৈত নাগরিকতাটা হয়তো নেই। আর একটা জিনিস হচ্ছে যে অঞ্চলগুলোর নিজস্ব সংবিধান থাকবে, যে প্রত্যেকটা অঞ্চলের নিজ নিজ সংবিধান রচনা করার একটা ক্ষমতা দিতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখতে পাবো হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাহলে আমরা আগে এককেন্দ্রিক পড়লাম, এখন যুক্তরাষ্ট্র পড়ছি। আমরা পরে পার্থক্যটাও পড়বো আর একটু ডিটেলসে, তোমাদের খুব ইম্পর্টেন্ট দেখে। তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছো যে দুটোকে যদি ঠিক মতো শুনে থাকো, যে আমরা দুটোর মধ্যে কিন্তু আমরা ডিফারটাও বুঝতে পারছি, যে অনেকটাই কিন্তু পার্থক্য রয়েছে। পরবর্তীতে যাই রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার কখন একটা জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, বা সেখানকার রাষ্ট্রপতি শাসিত সরকার হলে কি কি বৈশিষ্ট্য থাকছে? হ্যাঁ, রাষ্ট্রপতি শাসিত সরকারটা আর কি, মানে রাষ্ট্রপতি শাসন বলে নয়, এটা রাষ্ট্রপতি শাসন যেমন আমাদের দেশে আছে ওটা পুরো অন্য জিনিস একটা ব্যাপারটা। আর রাষ্ট্রপতি শাসিত ব্যাপারটা হচ্ছে টোটালি দেশটা চালাচ্ছেন যখন রাষ্ট্রপতি, মানে টোটাল দেশটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। কিরকম দেখো, যখন এটা করা হচ্ছে কি, মানে দেশের প্রকৃতি অনুযায়ী। আগের দুটো আমরা করলাম কি, গঠন, কিভাবে গঠিত হচ্ছে সরকার তার ভিত্তিতে। এটা হচ্ছে সরকারের প্রকৃতিটা কি, নেচারটা কি, তার উপর ভিত্তি করে কিন্তু সরকারকে দুটো অংশে আমরা ভাগ করছি, একটা সংসদীয়, একটা রাষ্ট্রপতি শাসিত। রাষ্ট্রপতি শাসিত হচ্ছে যখন টোটাল দেশের শাসন ব্যবস্থাটা, মানে রাষ্ট্রপ্রধান প্লাস শাসক প্রধান রাষ্ট্রপতি। অনেক সময় আমরা দেখতে পাই অনেক দেশেই রাষ্ট্রপ্রধান আর শাসক প্রধান কিন্তু এক ব্যক্তি নন। যিনি রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু শাসক প্রধান নন। পরে আমরা আলোচনা করবো, আমাদের দেশেই আমরা দেখতে পাই এটা। একদম। কিন্তু এমন অনেক দেশে আছে যেখানে রাষ্ট্রপতি অল ইন অল, সমস্ত ব্যাপারটাই রাষ্ট্রপতি, দেশের শাসক প্রধানও তিনি, রাষ্ট্রপ্রধানও তিনি। সেখানে প্রধানমন্ত্রী সেই অর্থে কোনো প্রধানমন্ত্রী নেই সেখানে হয়তো, বা কোথাও কোথাও আছে প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর পাওয়ারটাই নেই। রাষ্ট্রপতি অল ইন অল, সর্বে সর্বা। যেমন বললেই বুঝতে পারবে একটা উদাহরণ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু রাষ্ট্রপতি জো বাইডেনই কিন্তু সমস্ত পাওয়ারে রয়েছেন, মানে অল ইন অল। কালকেই তো উনি বসবেন, কালকেই মানে 1 জানুয়ারি থেকে উনি বসবেন লিখিত পরিতভাবে। যাই হোক, উনি কিন্তু সর্বেসর্বা। ওনার কি হয়েছে, ওনার আন্ডারে কিন্তু মন্ত্রিসভা থাকছে, কিন্তু মন্ত্রিসভার কিন্তু কোনো পাওয়ার নেই। মানে উনি রাষ্ট্রপতি হচ্ছেন অল ইন অল, এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তোমরা প্রকৃষ্ট উদাহরণ আমেরিকার নাম ভুলে গেলে কিন্তু হবে না, ওই নামটা কিন্তু লিখতেই হবে, কেন তিনিই কিন্তু মেন। এছাড়াও রয়েছে যেমন আমরা ফ্রান্সে দেখতে পাই, রাশিয়াতে দেখতে পাই, কিন্তু ওগুলো কি বলতো একটু মিশ্রণ, ওখানে কিন্তু প্রধানমন্ত্রীও আছে। রাশিয়াতেও কি রাষ্ট্রপতি, যদিও ভ্লাদিমির পুতিনের বিশাল একটা পাওয়ার রয়েছে আর প্রচণ্ড পার্সোনালিটি। হ্যাঁ, সেই জন্য পুতিনের কিন্তু একটা আলাদা রয়েছে, যদিও সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন, কিন্তু তোমার ফ্রান্সেও রয়েছে রাষ্ট্রপতি মেন, কিন্তু প্রধানমন্ত্রীও রয়েছে। কিন্তু আমেরিকায় কিন্তু প্রধানমন্ত্রী বলে কেউই নেই। তার মানে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ আমেরিকাকে ভুললে আমাদের কিন্তু হবে না, তার মানে আমেরিকার নামটা কিন্তু আমাদের লিখতেই হবে। আচ্ছা, এবার এই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে কি, তার মানে রাষ্ট্রপতি হচ্ছেন কি শাসক প্রধান প্লাস রাষ্ট্রপ্রধান, দুটোই উনি হচ্ছেন। এবার কি তিনি 2 নম্বর যে বিষয়টা লিখবে সেটা হচ্ছে তিনি তার কাজের সুবিধার জন্য মন্ত্রিসভা বা ক্যাবিনেট তৈরি করবেন। কেন একা একাটা একটা মানুষ পুরো দেশকে কি করে চালাবেন, তার তো একটা পারিষদ দরকার, যে আমি এই কাজ তাকে দেবো, ওই কাজ ওকে দেবো, এরকম করে বিভিন্ন পারিষদ থাকবে। কিন্তু মাথায় রাখবে এখানকার যে মন্ত্রিসভা রয়েছে বা ক্যাবিনেট রয়েছে তাদের কিন্তু কোনো পাওয়ার নেই, তারা কিন্তু রাষ্ট্রপতির সমমর্যাদায় নেই, কলিগ নন, কিন্তু তারা কি তার অধীনস্থ কর্মচারী। ক্যাবিনেটদের কোনো পাওয়ারই নেই, রাষ্ট্রপতি ইচ্ছে করলে মন্ত্রিপরিষদে
পরামর্শ নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। এটা টোটালি রাষ্ট্রপতির ওপরে বেস করছে যে তিনি সেটা নেবেন কিনা। তাহলে আমরা এটা একটা দেখতে পাচ্ছি, আইন বিভাগের সাথে শাসন বিভাগের কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে ওখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা থাকতেই হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে আমি ওদের আগে বুঝিয়েও দিয়েছিলাম কি, হয়তো মনে নেই, জানি না কতটা পড়াশুনো হচ্ছে ওদের। এবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে আইন, শাসন আর বিচার, সরকারের এই তিনটে বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে। কোনো বিভাগ কারোর কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না। ঠিক রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় কিন্তু আমরা এটা দেখতে পাই। রাষ্ট্রপতির সাথে কিন্তু আইন বিভাগের কোনো রিলেশনই নেই। তিনি টোটালি শাসন বিভাগ এবং ডাইরেক্ট ইলেক্টেড হচ্ছেন। মানে জনগণ কিন্তু তাকে ডাইরেক্ট নির্বাচিত করছে। যেমন আমরা আমেরিকার দেখলাম, এই ব্যাপারে আমি একটু আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনটা তো জাস্ট হয়েছে, ওদের একটু বলি। সেটা হচ্ছে আমেরিকায় কি করে, একটা নির্বাচক সংস্থা তৈরি হয় বিভিন্ন অঙ্গরাজ্যগুলো থেকে। যেমন আমেরিকায় 50টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্য থেকে কিন্তু বিভিন্নভাবে ব্যালট পত্রের মধ্য দিয়ে ভোট হচ্ছে। রাষ্ট্রপতিকে ভোট দিচ্ছেন ডাইরেক্ট, এবং ওই নির্বাচক সংস্থাই কিন্তু রাষ্ট্রপতিকে নিযুক্ত করছে। নির্বাচক সংস্থাটাকে তৈরি করে দিচ্ছে জনগণ, ওই নির্বাচক সংস্থা কিন্তু এবার রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। তার মানে কি ডাইরেক্টই হচ্ছে ব্যাপারটা রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি এই যে 4 বছরের জন্য কিন্তু তিনি নিযুক্ত হলেন। তার মানে রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজে পদে থাকবেন, এবং তিনি কি করেন 2 টাইমস হতে পারবেন আমেরিকায়। সেটা যেমন 4 উনি 2 বার হতে পারবেন না, মানে টোটালি 8 বছর পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন। তার মানে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তিনি কিন্তু জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নিযুক্ত হচ্ছেন, আইন বিভাগের দ্বারা কিন্তু নন। গেল আরেকটা পয়েন্ট। আর একটা যেটা দেখতে পাবো, এবার রাষ্ট্রপতি যেহেতু জনগণের দ্বারা নিযুক্ত হচ্ছেন, তিনি তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন, কার কাছে জবাবদিহি করবেন। যে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, তাহলে তিনি তার কাজের জন্য দায়িত্বশীল থাকে কিন্তু জনগণের কাছে। আইনসভার কাছে কিন্তু তিনি কোনোভাবেই দায়িত্বশীল থাকেন না। এটা কিন্তু আরেকটা খুব মেন পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে, এই যে রাষ্ট্রপতির নিযুক্ত প্রসেসটা যেমন একটা টাফেস্ট ব্যাপার, সেরকম তার কার্যকালও কিন্তু একটা স্থায়িত্ব অনেক বেশি। যেহেতু তাকে আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হচ্ছে না, সেই জন্য আইনসভার আস্থা অনাস্থার উপর তার কার্যকালও নির্ভর করছে না। তার কার্যকাল থাকছে, তাকে কিভাবে সরানো যেতে পারে, সরানো ব্যাপারটাও কিন্তু খুব জটিল প্রসেসে হয়। তার নাম হচ্ছে ইমপিচমেন্ট বা মহাবিচার পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু তাকে সরানো যেতে পারে, খুব কঠিন ব্যাপার। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মধ্যে দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা এককেন্দ্রিক পড়লাম, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি সেটা পড়লাম, রাষ্ট্রপতি শাসিত সরকার আমরা সেটাও পড়লাম। সেক্ষেত্রে এবার আসছি সংসদীয় সরকার কাকে বলে এবং তার কি কি বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা যে আমরা পড়ছি, দেখো একটার সাথে কিন্তু আর একটা রিলেটেড। মানে আমি বলেই দিয়েছি ওদের যে গঠনগত দিক থেকে আমরা একটা দেশকে এখন বর্তমানে কিন্তু এইভাবেই ভাগটা করছি, এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র, আর প্রকৃতিগত দিক থেকে দুটো আমি আগেও বললাম, একটা হচ্ছে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত। এবার রাষ্ট্রপতি শাসিতটা আমরা পড়া হয়ে গেছে। এবার তোমাদের মনে নিশ্চয়ই একটু বুঝতে তোমরা পেরেছো যে সংসদীয়টা হয়তো রাষ্ট্রপতির থেকে একটু আলাদা হবে, একটু ডিফার করবে, একটু পার্থক্যমূলক হবে, রিলেটেড থাকবে সবকিছুই, কিন্তু একটু ডিফারেন্স থাকবে, একটু পার্থক্য থাকবে। যেমন আমরা এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র ওইভাবেই দেখলাম, এটাও তাই। সংসদীয় যে ব্যাপারটা, তোমাদের এটা খুব ভালো মন দিয়ে শুনবেন, যে দেশ কিন্তু সংসদীয়, মানে আমাদের ভারত কিন্তু সংসদীয় শাসিত। সংসদীয় মানে যেটা প্রথম জানবে, 2 রকমের সরকার থাকবে। একটা কি নামে মাত্র সরকার, আর একটা হচ্ছে কি প্রকৃত সরকার। যিনি নামে মাত্র সরকার, তিনি কিন্তু টোটাল দেশকে দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান বলে তাকে। আর যিনি হচ্ছেন প্রকৃত, তিনি কি করেন, পুরো রাষ্ট্রপ্রধান তিনি নন, কিন্তু পুরো দেশটাকে মেন চালান কিন্তু তিনি। এটা হচ্ছে সংসদীয় একটা মেইন জিনিস। যেমন আমরা যদি উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। ধরো গ্রেট ব্রিটেন বা ভারত। গ্রেট ব্রিটেনে কিন্তু 2 রকম সরকার আছে। গ্রেট ব্রিটেনটা সম্পর্কে হয়তো তোমাদের অনেকেরই জানা নেই, কিন্তু আগে যদি আমি ভারতটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভারতে যেমন আমাদের নামে মাত্র শাসককে বলো তো রাষ্ট্রপতি,
রাষ্ট্রপতি কিন্তু আমাদের যদি বলেন তোমার রাষ্ট্রের প্রধানকে আমরা কিন্তু রাষ্ট্রপতির নামই বলবো, কিন্তু দেশকে কি রাষ্ট্রপতি কিছু করছেন? রাষ্ট্রপতি কিন্তু পুরো চুপ করে বসে থাকছেন, মানে চোখ বন্ধ করে। তিনি কিন্তু শুধু সিগনেচার করছেন, আর কিন্তু কোনো কাজই করছেন না। দেখবো অনেক পাওয়ার রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তার নেই, সেটা আমি পরে বলছি। কিন্তু প্রকৃত ক্ষমতাটা কার হাতে রয়েছে? প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ, এইটা লেখা আছে কনস্টিটিউশনে। কিন্তু আমরা ভালো করেই জানি পুরো ব্যাপারটা মন্ত্রী পরিষদ নয়, প্রধানমন্ত্রী কিন্তু মেইনলি চালান। তবে মন্ত্রী পরিষদের একটু পাওয়ার আসে যদি সরকার জোটে আসে, জোট সরকার থাকে, যেটা আমাদের 25 বছর ধরে ছিল, 89 থেকে তোমার 2014 মে পর্যন্ত ছিল। সেই সময় কিন্তু মন্ত্রী পরিষদের উপরেও কিন্তু প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিতে হতো। কিন্তু মেজরিটি গভর্নমেন্টে বা সংখ্যাগরিষ্ঠ সরকারের যুগে প্রধানমন্ত্রী কিন্তু অল ইন অল, মানে টোটাল পাওয়ারটা থাকে প্রধানমন্ত্রীর হাতে। তাহলে আমরা দুরকম সরকার দেখতে পাবো। প্লাস কি দেখব? আইন আর শাসন বিভাগ গভীর সম্পর্কযুক্ত। মানে নির্বাচনটা হবে কিন্তু আইন বিভাগের, আর নির্বাচিত যারা হবেন তারাই চলে যাবেন কোথায়? শাসন বিভাগে। মানে শাসন বিভাগের কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না, যেটা রাষ্ট্রপতি শাসিত তো হচ্ছে শাসন বিভাগের ডাইরেক্ট ইলেকশন। আমাদের শাসন বিভাগের কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না। আমাদের কি হয়? আইন বিভাগের নির্বাচন হবে, আইন বিভাগে যারা জিতবে তারা যাবে কোথায়? শাসন বিভাগে। তাহলে দেখো, সংসদীয় বলতে গেলে তোমরা মেন কি বলবে? যে শাসন ব্যবস্থায় দুরকম সরকার থাকবে, প্লাস আইন আর শাসন বিভাগের মধ্যে একটা গভীর সম্পর্ক থাকবে, সেই সরকারটাকেই আমরা কি বলবো? সংসদীয়। উদাহরণে তোমরা গ্রেট ব্রিটেন বলবে, কারণ ওখানে রয়েছেন নামে মাত্র কি রাজা বা রানী। এখন রানী রয়েছেন, আর প্রকৃত পাওয়ারে কে রয়েছেন? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। ভারতের নামটা তো অবশ্যই বলবে, নিজের দেশ, ভারতেও তাই। রাষ্ট্রপতি নামে মাত্র শাসক, আর প্রকৃত শাসন ক্ষমতা রয়েছে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। এটা হচ্ছে ডেফিনেশন হয়ে গেল, উদাহরণ। এবার আমরা বৈশিষ্ট্য দেখো, ডেফিনেশনের মধ্যে দিয়েই কিন্তু আমরা দুটো বৈশিষ্ট্য তো পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কি দুরকম সরকার, একটা নামে মাত্র প্রকৃত, এটা ফার্স্টেই লিখবে তোমরা ফার্স্ট বৈশিষ্ট্যতে। এবং এখানে তোমরা উদাহরণে ভারতটাকে বলতেও পারো, একটু ডিসকাস করে দিলে। যেমন আমরা ভারতে দুরকম সরকার দেখতে পাই, নামে মাত্র হিসেবে রাষ্ট্রপতি রয়েছেন, প্রকৃত পাওয়ারে রয়েছেন প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ, সেই টোটাল দেশটাকে পরিচালনা করছে, কোথায় কি হবে সেগুলো দেখভাল করছেন কে? প্রধানমন্ত্রী। এগুলো তোমরা বলে দিতে পারো। সেকেন্ডলি বললে আইন আর শাসন বিভাগের একটা গভীর সম্পর্ক, এটা একটু তোমরা বোঝো ব্যাপারটা। সেটা হচ্ছে কি, দেখো আমাদের যখন ইলেকশনটা হলো 2019-এ, তোমরা ইলেকশনটা যখন হচ্ছে কি, কার ইলেকশন হলো? লোকসভার ইলেকশন হলো। লোকসভাটা কি আমাদের পার্লামেন্ট, আমাদের আইন বিভাগের নাম হচ্ছে পার্লামেন্ট। আমরা কিন্তু এইগুলো বেশি আমরা কাকে ফলো করেছি বলো তো? গ্রেট ব্রিটেনকে। গ্রেট ব্রিটেনের আইনসভার নামও কিন্তু পার্লামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কংগ্রেস, আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করিনি। আমরা এই ব্যাপারে কাকে করছি? ব্রিটেনকে। ব্রিটেনেরও নাম পার্লামেন্ট, আমাদের নামও, আমাদের আইন বিভাগের নামও পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো কক্ষ আছে, উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। নির্বাচনটা যখন হয়, লোকসভার নির্বাচন হয়, মানে লোকসভায় যে দল বা জোট মেজরিটি পায়, মানে সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই কিন্তু শাসন বিভাগে যায়। যেমন 2019-এ কে পেয়েছে? বিজেপির নেতৃত্বে এনডিএ জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বুঝেছ? এই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই কিন্তু বিজেপির নেতৃত্বে টোটাল দেশটাকে চালাচ্ছে। তার মানে সেই কোথায় গেল? আইন বিভাগে নির্বাচিত হলো, সেই চলে গেল শাসন বিভাগে। আরেকটু বোঝাই, আমাদের যে রাজ্যগুলো রয়েছে, রাজ্যেও কিন্তু এই সংসদীয় নীতিটাকে অনুসরণ করা হয়। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমাদের সামনেই নির্বাচন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। তাহলে আমরা যদি এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বিধানসভা হচ্ছে কি রাজ্যের যে আইনসভার নিম্নকক্ষের কিন্তু নির্বাচনটা হবে সামনেই। এবার এই বিধানসভায় যে নির্বাচিত হবেন, মানে যে মেজরিটি পাবে, যে দল বা জোট যেই হোক, সেই কিন্তু শাসন কার্যে যাবে। তার যিনি নেতা বা নেত্রী থাকবেন, বা তার পছন্দ মতো নেতা নেত্রী হয়তো হলেন না, বা তিনি অন্য কাউকে বললেন, সেই কিন্তু মুখ্যমন্ত্রী হবে। তাহলে কি এখানেও আমরা দুজন, এবং নামে মাত্র কি আমাদের এখানে? রাজ্যপাল। আমাদের রাজ্যে হচ্ছে রাজ্যপাল নামে মাত্র, প্রকৃত ক্ষমতাটা রয়েছে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের হাতে। এবং তারা কিন্তু
আইনসভা মানে বিধানসভার নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু ক্ষমতায় আসবেন। তাহলে কি আমরা বুঝতে পারলাম আইন আর শাসন বিভাগের রিলেশনটা, যে কিভাবে রিলেটেড তারা। নির্বাচনটা হবে হচ্ছে আইন বিভাগের, আইন বিভাগে যে জিতবে সেই যাচ্ছে শাসন বিভাগে, তাহলে গভীর সম্পর্ক। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কিন্তু এখানে দেখতেই পাবো না। এটাও তোমরা লিখতে পারো, আলাদা করে পয়েন্ট করতেই পারো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি দেখা যায় না। তাহলে দেখা যাবে কি করে? আইন আর শাসন বিভাগ গভীর সম্পর্কে রয়েছে, সেই জন্য কখনোই আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা দেখতে পাবো না। এটা একটা গেল। তারপরে যে পয়েন্টটা লিখবে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব। প্রধানমন্ত্রী কিন্তু অল ইন অন, সর্বে সর্বা। প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ থাকলেও সংসদীয় শাসন ব্যবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী একটা বিশাল পাওয়ার রয়েছে, এটা কিন্তু লিখতে হবে। যেমন তুমি উদাহরণে লিখতে পারো যে আমাদের যখন জোট সরকার ছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিছুটা হ্রাস পেয়েছিল, কারণ তাকে মন্ত্রী পরিষদ বা তার জোটের অন্যান্য শরিকদের সাথে আলোচনা করে তাকে কাজ করতে হতো, কিন্তু মেজরিটি গভর্নমেন্টে কিন্তু সেটা হয় না। যেমন আমাদের যখন মিসেস গান্ধী ছিলেন, মানে ইন্দিরা গান্ধী যখন ছিলেন, মানে অনেকেই বলতেন যে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ ঘটেছে, মানে এত পাওয়ার তার। কেননা তিনি মানে এত পাওয়ারফুল ছিলেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান প্লাস শাসক প্রধানে যেন পরিণত হয়েছেন, মানে এরকম ব্যাপারটা, ওই জন্য এই কথাটা বলা হয়েছিল। তাহলে প্রধানমন্ত্রী একটা বিশাল পাওয়ার রয়েছে। আর একটা জিনিস, এটা একটা পয়েন্টে লিখবে, পরের পয়েন্টে লিখবে ক্যাবিনেট কিন্তু কর্তৃত্বশালী। কীরকম? প্রধানমন্ত্রীর কলিগ তারা, সমমর্যাদা সম্পন্ন। মানে সংবিধানে কিন্তু সেটাই রয়েছে যে প্রধানমন্ত্রী কিন্তু তার মন্ত্রী পরিষদের সদস্যদের তার সহকর্মী মনে করবেন, অধস্তন কর্মচারী নন। এটাই কিন্তু সংসদীয় একটা মেন বৈশিষ্ট্য। তবে আমরা বাস্তবে যেটা দেখি সেটা পুরোপুরি নির্ভর করে কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের উপর। এবার প্রধানমন্ত্রী যদি মনে করে যে সে খুবই পাওয়ারফুল, তাহলে সে হয়তো মন্ত্রিপরিষদের পরামর্শটা সে নিচ্ছেই না, এমনও কিন্তু হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী কারো মন্ত্রিপরিষদের কথাই হয়তো শুনছে না, মন্ত্রিপরিষদ হয়তো একটা বলছেন, এই নিয়ে বিশাল একটা ক্ল্যাশ দেখা দিতে পারে। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাই। আর একটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদের দায়িত্বশীলতা। যেমন আমরা বললাম রাষ্ট্রপতি শাসিততে রাষ্ট্রপতির দায়িত্ব থাকছে কার উপর? জনগণের কাছে। এখানে কিন্তু তা নয়। যেহেতু প্রধানমন্ত্রীকে পুরো ব্যাপারটা কে করে দিচ্ছে? আইনসভা। কেন? নির্বাচনটা আইনসভার হচ্ছে। সেই জন্য প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে ব্যক্তিগতভাবে, মানে পার্সোনালি, প্রত্যেকে আলাদা আলাদাভাবে প্লাস যৌথভাবে, যৌথভাবে মানে কি পুরো মন্ত্রী পরিষদকে একসাথে টোটাল তাদের কাজের জন্য কিন্তু আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। তবে এই দায়িত্বশীলতাটা মেনলি থাকে নিম্নকক্ষের কাছে, যেমন ব্রিটেনে কমন সভার কাছে, আমাদের দেশের লোকসভার কাছে। লোকসভা যদি অনাস্থা আনে, মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা আনলো যে তোমার এই কাজগুলো আমার পছন্দ হচ্ছে না, সেই জন্য অনাস্থা আনা হলো, এবং অনাস্থার পক্ষে যদি ভোট বেশি পড়ে যায়, তাহলে কিন্তু মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিততে দেখতেই পাইনি, পদত্যাগের কোনো ব্যাপার ট্যাপার নেই, তাই না? সে যদি হ্যাঁ, সে তো সর্বে সর্বা, তার নিজের ইচ্ছার উপরে সে পদত্যাগ করলো একটা আলাদা কথা, বা ইমপিচমেন্টের মাধ্যমে তাকে করা গেল হলো, সেটা খুব টাফ ব্যাপার। কিন্তু আইনসভা কিন্তু তাকে এই প্রশ্নের সম্মুখীন করতে পারে না। ধরো অনাস্থা পাস হলো না, দেখা গেল ভোট হলো, ভোট হয়ে গভর্নমেন্ট টিকে গেল, কিন্তু অনাস্থা তো এসেছিল, তাও তো একটা মর্যাদাহানি হয়, তাই না, আইনসভার ব্যাপারে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিততে দেখতে পাবো না। সংসদীয়তে কিন্তু তাহলে মানে প্রধানমন্ত্রীকে প্লাস মন্ত্রী পরিষদকে তাদের কাজের জন্য কিন্তু টোটালি আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। আমাদের লোকসভা তো কতবার আনলো, গত বছরও একবার এনডিএ গভর্নমেন্টের এগেনস্টেই কিন্তু অনাস্থা আনা হয়েছিল। এটা একটা গেল। তারপরে হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্ব। মানে কি, এই যে অনাস্থা ফনাস্থাগুলো কে করছে? পার্লামেন্টই করছে। তার মানে পার্লামেন্টের একটা মেন পাওয়ার রয়েছে, পার্লামেন্টের একটা চূড়ান্ত ক্ষমতা রয়েছে, এই জন্য পার্লামেন্টের সার্বভৌমত্ব কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো সংসদীয়, বা তার আরেকটা নাম হচ্ছে পার্লামেন্টীয় বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। মানে প্রধানমন্ত্রী মেন থাকবেই। আর একটা ব্যাপার এখানে আর একটা জিনিস আছে, এই জিনিসটা লাস্টে তোমরা লিখবে, সেটা হচ্ছে বিরোধী দল। বিরোধী দলের উপস্থিতি থাকতে হবে, মানে খুব পাওয়ারফুল বিরোধী দল থাকে।
যদিও দেখো আমাদের দেশে আমরা এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। হয়তো রয়েছে কংগ্রেস এরা রয়েছেন বিরোধী দলে, কিন্তু বিরোধী দল হতে গেলে যে ভোটটা পেতে হয় সেই ভোটটা কিন্তু কংগ্রেস পায়নি 2019-এ। তার মানে অফিসিয়ালি শক্তিশালী বিরোধী দল কিন্তু ভারতে নেই, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যগুলো থাকার জন্য মেন যে দুটো, সেই দুটো তো ভারতে রয়েছে। এই জন্য ভারতকে কিন্তু আমরা সংসদীয় বলবো, সংসদীয় সরকার হিসেবেই কিন্তু আমরা উল্লেখ করবো। এটা নিয়ে আমরা পরেই আলোচনা করছি যে ভারত রাষ্ট্রের প্রকৃতিটা কী রকমের। বেশ, আমরা এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার কি সেটা জেনেছি, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটাও জেনেছি, এবং সেখানেই হালকা করে ছুঁয়েও গেছি যে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্যটা ঠিক কি। এবার ওইটাই আমরা একটুখানি বিস্তারিত জানার চেষ্টা করব যে পার্থক্যগুলো ঠিক কি কি রয়েছে। হ্যাঁ, আমরা আগেই বলে দিয়েছি যে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র কাকে বলে, তাদের মূল বৈশিষ্ট্য। এবার দেখো তোমাদের হয়তো পার্থক্য আসলো, যেমন গত বছরই এসেছিল সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য এসেছিল। তাহলে সবসময় পার্থক্য লিখতে গেলে আগে কিন্তু ডেফিনেশনটা লিখে নেবে, কারণ একটা জিনিসের পার্থক্য লিখতে গেলে এটা আমার মনে হয়, বা সবাই এটাই বলবেন, যে তাকে আগে পরিচিতি করা দরকার, সবার মধ্যে আগে পরিচয় দেওয়া দরকার যে সে কে। তাহলে তোমরা আগে কি করবে, এককেন্দ্রিক কাকে বলে তার উদাহরণটা দিয়ে দিলে, যুক্তরাষ্ট্র কাকে বলে তার উদাহরণটা দিয়ে দিলে, এবার তুমি পার্থক্যে যাবে। তুমি পার্থক্যটা সেই দাগ কেটেও করতে পারে, বা প্রথমত বললে ফার্স্টে এককেন্দ্রিক লিখলে তারপরে প্যারা করে অন্যদিকে যুক্তরাষ্ট্রের বলে লিখতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, সেটা করলে কিন্তু উল্লেখ করে দেবে, বা এককেন্দ্রিকটাকে একটু আন্ডারলাইন করে দিলে একই কালিতে করবে, কোনো অত হাইলাইট করতে হবে না। যাই হোক, এবার দেখো আমরা বৈশিষ্ট্যগুলো যদি মাথায় রেখে দিই, তাহলে তোমাদের সামনাসামনি হলে হয়তো আমি তোমাদেরই জিজ্ঞাসা করতাম, তাই না? ওদেরই আমি জিজ্ঞাসা করতাম যে তোমরাই বলো কি কি পার্থক্য, কিন্তু আমি তো জিজ্ঞাসা করতে পারছি না। সেটা এইটা হচ্ছে মনে হয় এই অনলাইন ক্লাসের এই জিনিসগুলো একটু অসুবিধা হচ্ছে। ক্লাসে যেই আবহটা পাওয়া যায় সেটা হয়তো এইভাবে অনলাইন ক্লাসে মানে কি দেখো, ওখানে যদি আলোচনা মাফিক পড়া হলে, এমনিতে আমি গল্পের মতো করেই বলছি, যাই হোক, আলোচনা মাফিক পড়া হলে কিন্তু পড়াটা তখনই তৈরি হয়ে যায়। এটার থেকে কিন্তু ওরা বঞ্চিত হচ্ছে, সেটা কিছু ওদের ইচ্ছে থাকলেও কিন্তু ওরা পারছে না করতে, সেটাই কিছু করার নেই। যাই হোক, এবার দেখো এককেন্দ্রিকে আমরা দেখছি কি টোটাল দেশটাকে চালাচ্ছে কি একটা সরকার, আর যুক্তরাষ্ট্রে কি থাকবে দু রকমের সরকার, একটা কেন্দ্রীয় একটা আঞ্চলিক। অবভিয়াসলি এই পার্থক্যটাই তোমরা প্রথমে লিখবে, ফার্স্ট পয়েন্টে লিখবে, তারপরে তোমরা 2 নম্বরে চলে যাবে। 2 নম্বরটা তোমরা কি লিখতে পারো, সংবিধানটাকে লিখতে পারো যে সংবিধানটা কি রকমের হবে। যেমন এককেন্দ্রিকে তোমরা কি লিখবে, সংবিধান 2 রকমের হতে পারে, একটা লিখিতও হতে পারে আবার অলিখিতও হতে পারে। এখানে কিন্তু উদাহরণ দিয়ে দেবে, কেননা তখন তো কোশ্চেন একটাই লিখছো, তখন তার এককেন্দ্রিকের বৈশিষ্ট্য লিখছো না, তখন তোমরা লিখবে যেমন গ্রেট ব্রিটেনের সংবিধান অলিখিত, কিন্তু ফ্রান্স, গণসাধারণতন্ত্রী চীন, এদের সংবিধান হচ্ছে লিখিত। এরা সবাই এককেন্দ্রিক কিন্তু লিখিত। এটা একটা করলে তারপরে 3 নম্বর পয়েন্টে চলে যাবে যে সংবিধানের সংশোধনটা কীরকম হবে। এককেন্দ্রিকে কীরকম হয়, আইনসভার প্রাধান্য থাকে, এই জন্য সংবিধান সংশোধনটা কীরকম হবে, সুপরিবর্তনীয়। মানে আইনসভা সাধারণ আইন পাশের পদ্ধতিতেই সংবিধানটাকে সংশোধন করে দেয়, সেই জন্য খুব সহজেই কিন্তু সংশোধন করা যাবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, সুপরিবর্তনীয়। আর যেটা যুক্তরাষ্ট্রে যেহেতু সংবিধানটা লিখিত, তারপরে এতগুলো আঞ্চলিক সরকার থাকছে, সেই জন্য সংবিধানটা কিন্তু সহজে সংশোধন করা যাবে না। ওই জন্য সংশোধনটা কি হবে, রিজিড বা দুষ্পরিবর্তনীয়। ওটা কিন্তু দুষ্পরিবর্তনীয়ই হবে সবসময়। এটা একটা 3 নম্বর পয়েন্টে চলে গেলে। তারপরে যেটা লিখবে, ধরো সংবিধানের প্রাধান্য। আমরা আগেই পড়েছি যে এককেন্দ্রিকে কিন্তু যেহেতু একজন সরকারই টোটাল দেশকে দেখছে, জন্য সংবিধানের প্রাধান্য থাকছে না, ওখানে আইনসভার প্রাধান্য থাকছে। কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু সংবিধানের প্রাধান্য থাকতেই হবে। যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু অল ইন অল, সংবিধানে কিন্তু টোটাল কাজগুলোকে ভাগ করে দিচ্ছে, ক্ষমতা ভাগ করে দিচ্ছে, কার কোন পাওয়ারগুলো রয়েছে, সেজন্য ওখানে সংবিধানের উপর খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়। তারপরে যেটা লিখবে, ধরো এককেন্দ্রিকে আমরা দেখতে পাই কি যে শক্তিশালী আদালত না থাকলেও চলে, যে আদালতকে যে পাওয়ারফুল হতেই হবে তা কিন্তু নয়, কারণ সংবিধানটা তো মেন থাকছে না। যেমন গ্রেট ব্রিটেনের সংবিধান কিন্তু একটু দুর্বল প্রকৃতি, মানে আমাদের দেশের থেকেও দুর্বল।
তবে চীন ঠিন কিন্তু আবার একটু অন্য রকমের, ওগুলো নিয়ে আমি ডিসকাস করছি না তোমাদের সাথে বেশি, কারণ তোমাদের তাহলে গুলিয়ে যেতে পারে। মানে ওদের সেই গণপ্রকিউরেটরেট রয়েছে, এরকম আর কি, গণ আদালত রয়েছে, ওদের একটু বিচার পদ্ধতিটাই যেহেতু সমাজতান্ত্রিক, সেখানে বিচার পদ্ধতিটাই আলাদা। তবে ফ্রান্স বলো, এদের কিন্তু আবার মানে আদালত কিন্তু অত দুর্বল নয় ব্রিটেনের মতো, কারণ ওর যে আবার সংবিধানটা অলিখিত, ওই জন্য ওর বিচার ব্যবস্থাটা খুবই দুর্বল। কিন্তু যুক্তরাষ্ট্রে আমরা পড়েছি একটা যুক্তরাষ্ট্রীয় আদালতই থাকতে হবে, আদালতকে খুব পাওয়ারফুল হতে হবে, এটা একটা গেল। তারপরে দেখো আইনসভাগত, যেমন এককেন্দ্রিকের আইনসভা এক কক্ষ বিশিষ্টও হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্টও হতে পারে, দু রকমই হতে পারে। যেমন বেশিরভাগই যদিও দ্বিকক্ষই, গ্রেট ব্রিটেন দ্বিকক্ষ, ফ্রান্স দ্বিকক্ষ, বাংলাদেশের যে ব্যাপারটা ওটা আবার এক কক্ষ। আমাদের গণসাধারণতন্ত্রী চীন এক কক্ষ বিশিষ্ট, জাতীয় গণকংগ্রেস ওর একটাই কক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু সবসময় আইনসভা কী হবে, দ্বিকক্ষ বিশিষ্টই হবে, দুটো কক্ষই থাকবে। বুঝতে পারলে, এটা একটা মেন জিনিস চলে গেল। আচ্ছা, তারপরে জরুরি অবস্থায় কোনটার ক্ষেত্রে জরুরি ডিসিশন নেওয়া যেতে পারে, এককেন্দ্রিকে না যুক্তরাষ্ট্রে? সবসময় এককেন্দ্রিকে। কেননা দেখো, দেশে একটা কোনো ইমার্জেন্সি কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। এবার একজন থাকলে বা পরিবার দিয়ে যদি বুঝি আমরা, পরিবারে যদি একজন ব্যক্তি অল ইন অল হন, দেখবে সহজে কোনো বিষয় তুমি সিদ্ধান্তটা নিতে পারবে। কিন্তু একটা ফ্যামিলিতে দেখা গেল অনেকেই প্রধান, সবার মতই সেখানে ইম্পর্টেন্স পাচ্ছে, দেখবে ওখানে সিদ্ধান্তটা নিতেই হয়তো ঘটনাটা ঘটে গেল। ঠিক দেশেও তাই, দেশে যদি একজন শাসক থাকেন তাহলে কি সে ফটাফট ডিসিশন নিতে পারবে যে এই অবস্থায় কোনো বহির্দেশ হয়তো আক্রমণ করবে, আমি কি করব, আমি ফটাফট ডিসিশন নিয়ে নিলাম। কিন্তু এটা যদি এই যে অনেকগুলো দেশ থাকে, যেমন যুক্তরাষ্ট্রে, ইমার্জেন্সি পাওয়ারে কিন্তু চটজলদি ডিসিশন নেওয়া যায় না, কেন তাকে তো এবার আঞ্চলিক সরকারের সাথে বৈঠক করতে হবে, বৈঠক করে কিন্তু তাকে সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু সেটা কিন্তু সিদ্ধান্তটা সে চটজলদি নিতে পারছে এককেন্দ্রিকে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু পারছে না। তারপরে দেখো, আমরা যখন দেখতে পাই ক্ষমতা বিকেন্দ্রীকরণ, তার মানে ক্ষমতাটার ভাগ, এককেন্দ্রিকে কিন্তু বিকেন্দ্রীকরণের কোনো ব্যাপার থাকে না, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ক্ষমতার একটা বন্টন থাকতেই হবে, বিকেন্দ্রীকরণ সেই জন্য আমরা যুক্তরাষ্ট্রে দেখতেই পাই। তাহলে মেন কিন্তু আমরা এই পাওয়ারগুলো তো দেখতেই পাচ্ছি। আর একটা জিনিস দেখো, এককেন্দ্রিকের সরকারের সংখ্যাটা কী হবে, অবভিয়াসলি কম হবে। এবার সরকারদেরও তো একটা ভাতা দেওয়া হয় বা কিছু কিছু টাকাও মায়নাও দেওয়া হয় কোথাও কোথাও। তাহলে যদি এককেন্দ্রিক হয় তাহলে সেখানে ব্যয়বহুল নয়, একটু ব্যয়টা কম হবে, প্লাস এত নির্বাচনও হবে না, ব্যয়টা একটু কমই হবে। কিন্তু যুক্তরাষ্ট্র হলে তো অনেক সরকার রয়েছে, এতগুলো কক্ষ, এতগুলো নির্বাচন, তাহলে ওটা কি হবে, অবভিয়াসলি একটু ব্যয়বহুল হবে। তাহলে যুক্তরাষ্ট্র হচ্ছে ব্যয়বহুল, আর এককেন্দ্রিক কিন্তু ব্যয়বহুল নয়। তাহলে মেনলি আমরা এই পাওয়ারগুলো দেখতে পাই, যুক্তরাষ্ট্র আর এককেন্দ্রিক, এবং ভালো করে বৈশিষ্ট্যটাকে পড়বে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলে দিই, হয়তো তোমাদের আসলো যে এককেন্দ্রিকের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া, মানে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় কোনটা, মানে বা গুণ বা দোষ লেখো, এরকম কিছু একটা প্রশ্ন আসলো, বা যুক্তরাষ্ট্রেরও আসলো। বা তোমাদের যদি পার্থক্যটাকে খুব ভালো করে পড়া থাকে প্লাস বৈশিষ্ট্য, আমার মনে হয় এটা তোমরা নিজেরাই লিখতে পারবে যে এই জিনিসগুলো, যেমন দেখো যে এই যে সংবিধান লিখিত হওয়াটাতে কি দরকার, কেন আমাদের কোথায় কি অধিকার রয়েছে, সরকার কি করছে আমরা জানতে পারবো ডিটেলসে, সে সংবিধানটা লিখিত হলেই ভালো। আবার যদি অলিখিত হয় সেখানে একটু প্রবলেম আছে। ঠিক সেরকম যদি সরকারের সুপরিবর্তনীয়তা থাকে, জরুরি অবস্থায় সে সুবিধা পাচ্ছে, আবার দুষ্পরিবর্তনীয় হলে সে জরুরি অবস্থার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছে না, এখানেও তাই একই বিষয়। যে আমরা যদি একটা সরকার থাকে, যেমন ইমার্জেন্সিতে সে তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, এটা হচ্ছে তার সুফল, বা তুমি গুণ বলতে পারো। আবার দুষ্পরিবর্তনীয় এটা হচ্ছে দোষের মধ্যে পড়বে। তাহলে ওই পার্থক্যটা, বৈশিষ্ট্যগুলোকে তোমরা খুব ভালো করে পড়বে। তারপরে যদি আমাদের তোমার গুণ দোষ যাই দিক, তোমার ওখান থেকে লিখতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলছি, সবসময় যাই আসুক না কেন সংজ্ঞাটাকে কিন্তু লিখবে, নয় কাকে বলেটা কিন্তু তোমরা ওখানে অবশ্যই লিখে আসবে।
সেক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের বিষয়টাও কিন্তু এর মধ্যেই আলোচনার মধ্যে এসেছে ম্যাম, কিন্তু অনেকগুলো দেশের নাম করে করে সেখানে কি ধরনের সরকার রয়েছে সেই বিষয়টাই বলেছেন, এবং খুব স্বাভাবিকভাবেই একটা আগ্রহ তো থাকেই যে নিজের দেশে সেখানে কি ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রকৃতিগত এবং গঠনগত দিক থেকে কিন্তু আলাদা ধরনের বৈশিষ্ট্য থাকে। আমরা ভারতবর্ষের প্রকৃতিগত দিক থেকে কি ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, সংসদীয় না রাষ্ট্রপতি শাসিত, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব। আপনারা নিশ্চয়ই জানেন কি ধরনের ব্যবস্থা রয়েছে, তারপরেও যদি একটুখানি বিস্তারিত আলোচনা করা যায়। হ্যাঁ, না সবাই যে ওরা ভালো করে জানবে তাও নয়, কারণ ওরা তো আজকে পড়ছে বা বাড়িতে একটু হয়তো পড়ে দেখেছে যে ভারতটা কীরকম। এবার আমরা এটাও যখন আসবে, তোমাদের এই প্রশ্নটা হয়তো এসছে, ভারতের রাষ্ট্রের প্রকৃতি কি, সে কি সংসদীয় নাকি রাষ্ট্রপতি শাসিত, আসতেই পারে। এবার এই প্রশ্নটা আসলে তোমরা আগে কিন্তু দুটোরই ডেফিনেশন দিয়ে নেবে, যে সংসদীয় কি রাষ্ট্রপতি, এবং আগেই লিখবে যে সরকারের প্রকৃতিগত দিক থেকে দুটো অংশে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সংসদীয় আর একটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত। এটা ফার্স্টে উল্লেখ করে দেবে। এবং সংসদীয় কাকে বলে সেটাও বলবে, যে সংসদীয় যেখানে দুরকম সরকার থাকছে, আইন আর শাসন বিভাগ গভীর সম্পর্কযুক্ত, তাকে সংসদীয় বলবো। প্লাস তার উদাহরণ লিখবে গ্রেট ব্রিটেন এবং ভারতের শাসন ব্যবস্থা। আর তারপরে লিখবে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত কাকে বলে, কেননা না লিখলে তো তুমি কি করে পুরো ব্যাখ্যাটাতে যাবে আর প্রথমে কি। সেক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে প্রথমে ডেফিনেশনটা লিখে নিতেই হবে। হ্যাঁ, ডেফিনেশনটা এবং অবশ্যই লিখে example, সঙ্গে উদাহরণ কিন্তু দিতে হবে, এবং তারপরে কি কি পার্থক্য রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেদিকে যাওয়া যেতে পারে। তারপরে তুমি রাষ্ট্রপতি শাসিত বলে নিলে, যে যখন রাষ্ট্রপ্রধান এবং শাসক প্রধান দুজনই রাষ্ট্রপতি থাকছেন বলবে এই, এরপরে তোমরা ঢুকবে যে এই আমাদের দেশের প্রকৃতিটা কি। আমরা সাধারণত ভারতকে সংসদীয় শাসন ব্যবস্থার উদাহরণেই বলি, কেন উদাহরণে কিন্তু আমরা ভারতকে সংসদীয়তেই রেখেছি, রাষ্ট্রপতি শাসিততে কিন্তু বলিনি, কখনোই বলবো না, আমাদের কনস্টিটিউশনেও কিন্তু নেই। কিন্তু অনেকে তো অনেক বলে যে রাষ্ট্রপতির হাতে তো আমাদের জরুরি অবস্থা রয়েছে, তার মানে রাষ্ট্রপতি অনেক ক্ষেত্রে পাওয়ার পাচ্ছে, এটা নিয়ে একটা বিশাল রয়েছে। কিন্তু আমরা যদি এবার ব্যাখ্যাতে দেখব কি সংসদীয় শাসন ব্যবস্থার টোটাল বৈশিষ্ট্যগুলো কিন্তু ভারতে রয়েছে, এবং সেগুলোকে কিন্তু তুমি উল্লেখ করে 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 লিখবে, যে আমি নিচে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে দেখব ভারতে এটা কতটা রয়েছে, করে করে ব্যাখ্যা করে। তাহলে তুমি প্রথমে লিখবে কি দু ধরনের সরকার বলে পয়েন্ট করে নিলে, যে সংসদীয় শাসন ব্যবস্থার একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে কি দু রকমের সরকার থাকবে। কেন তখন তার আলাদা করে বৈশিষ্ট্যটা লিখছো না তুমি, তখন এইভাবেই তো প্রশ্নটাকে তোমাকে উপস্থাপিত করতে হবে। লিখবে যে দু রকম সরকার রয়েছে, একজন নামে মাত্র শাসক এবং একজন প্রকৃত শাসক। বললে যেমন ভারতে আমরা দু রকমের সরকার দেখতে পাই। ভারতের নামে মাত্র শাসক হিসেবে রাষ্ট্রপ্রধান হচ্ছেন কে, রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি শাসক প্রধান নন, তিনি নামে মাত্র পুরো দেশটাকে পরিচালনা করেন। কিন্তু প্রকৃত ক্ষমতাটা রয়েছে আমাদের কার হাতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের হাতে। এবং তোমাদের এখানে আর একটা জিনিস জেনে রাখো, যেমন আমাদের দেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা দিয়েছে, রাষ্ট্রপতি বিলে সই করছেন, অনেকেই বলছে যে তার মানে তো রাষ্ট্রপতির হাতে অনেক পাওয়ার রয়েছে বা রাষ্ট্রপতির হাতে ভিটো পাওয়ার রয়েছে। কিন্তু আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, 1976 সালে 42তম সংশোধনের মধ্যে দিয়ে কি করেছে, একটা পাশ করে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য। তাহলে এই জিনিসটাই তো মেন। এই যে কথাটা দেওয়া হলো, সংশোধন করে বলা হলো, যে তখন হচ্ছেন মিসেস গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য। তার মানে কি, সে পুরোপুরি মন্ত্রিসভা যা বলে দেবে তাকে করতেই হবে। যেমন কোনো বিল হয়তো রাষ্ট্রপতির পছন্দ হলো না, সে বিলটাকে পার্লামেন্টে সে ফেরত পাঠিয়ে দিল, যে ওটা নিয়ে আবার আলোচনা করা হোক। এবার কি হলো, আলোচনা করে দ্বিতীয়বার বিলটা আবার রাষ্ট্রপতির কাছে চলে আসলো। তখন রাষ্ট্রপতি কি করেন, চোখ বন্ধ করে তাকে সই করতেই হবে, মাস্ট। তাহলে দেখো, এটা কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার, তাই না? আমাদের ক্ষেত্রে হলেও কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপারই কিন্তু হতো। এবার রাষ্ট্রপতি ওই জন্য কি করেন, ওটাকে আর ওইভাবে ফেরত দেন না, কারণ উনিও তো কনস্টিটিউশনটাকে জানেন ভালো করে, যে তার তো নিজের মান সম্মান সবই চলে যাবে, কি দরকার, এটা নিয়ে আবার একটু মিডিয়াও বলবে, তবে নিজের লজ্জা। তাহলে কি করেন, উনি আর বিলটাকে ফেরত পাঠান না, ওই জন্য উনি সই করে দেন। খুব কমই ভেটো দিয়েছেন, দেনই বলতে গেলে। তাহলে আমরা এরকম, এটা ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পেলাম যে সংসদীয় এই বৈশিষ্ট্যটা ভারতের রয়েছে।
সেকেন্ড, আইন আর শাসন বিভাগের গভীর সম্পর্ক। আমি বৈশিষ্ট্য পড়তে গিয়েও বলেছি যে আমাদের সবসময় নির্বাচনটা কিন্তু আইন বিভাগের হয়। ডাইরেক্ট রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কিন্তু জনগণ কিন্তু অংশ নেই না। রাষ্ট্রপতি অবভিয়াসলি নির্বাচিত, কিন্তু পরোক্ষভাবে একটি নির্বাচক সংস্থার দ্বারা তিনি নিযুক্ত হন। তোমরা ক্লাস 12-এই এটা পড়বে যে লোকসভা, রাজ্যসভা প্লাস রাজ্য আইনসভার যে সদস্যরা রয়েছেন তাদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থার দ্বারা তিনি পরোক্ষভাবে নিযুক্ত হচ্ছেন রাষ্ট্রপতি। কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী প্লাস মন্ত্রী পরিষদ কি হচ্ছে, আইন বিভাগে যে দল মেজরিটি পাচ্ছে বা জোট মেজরিটি পাচ্ছে তার নেতা বা নেত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং তার পছন্দ মতো ব্যক্তিরাই কিন্তু মন্ত্রী পরিষদে যাচ্ছে। এবং কি করে, যখন শপথ বাক্যটা নেয়, যে তোমরা খেয়াল করবে এই যে সামনে ইলেকশনের পর রাজ্যটাকে তো বোঝা যাবে, এবার রাজ্যে ধরো যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কিন্তু একটা তালিকা তৈরি করবেন, তার পরিষদে কে কে থাকবেন, তার পছন্দ মতো ব্যক্তিরাই কিন্তু মেনলি থাকেন, স্বাভাবিক থাকেন যে তিনি যে চলতে গেলে কাকে নিয়ে করলে বাধা আসবে না, সেই কিন্তু ওই নামের লিস্টটা রাজ্যপালকে দেবেন, যেটা প্রধানমন্ত্রীও করেন। তারপরে রাজ্যপাল তাদের ডেকে ডেকে শপথ গ্রহণ করাবেন। ঠিক আমাদের দেশে তো তার মানে আমরা এটা দেখতে পাই, এটা সংসদীয় একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আইনসভায় যে দল মেজরিটি পাচ্ছে বা জোট মেজরিটি পাচ্ছে সেই শাসন বিভাগে যাচ্ছে, তাহলে সংসদীয় এই বৈশিষ্ট্যটাও আমরা দেখতে পেলাম। 2 নম্বর জিনিস। 3 নম্বর যেটা, প্রধানমন্ত্রীর নেতৃত্ব। আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রধানমন্ত্রী এত পাওয়ারফুল, মেজরিটি প্রধানমন্ত্রী, যে সংখ্যাগরিষ্ঠ দল যদি ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার পাওয়ারটা কিন্তু একটা বিশাল পাওয়ারে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী অনেক কিছুই করতে পারেন। বলছি যেমন মানে টোটাল দেশের অনেক ব্যাপারটাই কিন্তু চেঞ্জ করে দিতে পারেন যদি, কারণ আমরা জানি যে যখনই কোনো বিল পাস হয় না, বিল যখন আইনে যাবে, আইন তো রাষ্ট্রপতির সিগনেচার, আমরা বলেই দিলাম রাষ্ট্রপতি নামে মাত্র। এই যে বিলটা যদি দুটো কক্ষে যদি মানে রাজ্যসভার লোকসভায় যদি একই দলের মেজরিটি থাকে না, একটা বিল পাস করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তাহলে প্রধানমন্ত্রী যদি মেজরিটিতে থাকেন তাহলে যে কোনো বিষয়ে তিনি সহজে সিদ্ধান্ত নিতে পারবেন, তার মানে খুবই পাওয়ারফুল। এটাও আমরা দেখতে পাচ্ছি ভারতে রয়েছে সংসদীয়। তারপরে দেখো আমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তো আমাদের নেই, যেটা রাষ্ট্রপতি শাসিত রয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যাপারটাই আমরা দেখতে পাই না, কারণ আইন আর শাসন বিভাগ গভীর সম্পর্কযুক্ত। তারপরে কি, যে রাষ্ট্রপতিতে ক্যাবিনেটদের কোনো ভূমিকা নেই, কিন্তু আমাদের দেশে আছে। আমরা যেটা বললাম যে হয়তো প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে একটু ডিনাই করে বেশি পার্সোনালিটি থাকলে, কিন্তু একেবারে কিন্তু উপেক্ষা করতে পারেন না, তাহলে তো তাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। এটা একটা ব্যাপার রয়েছে, এটা আমরা দেখতে পাই। শুধু যেটা আমরা দেখতে পাই না, পাওয়ারফুল যেটা নেই, সেটা হচ্ছে বিরোধী দল। পাওয়ারফুল বিরোধী দল কিন্তু জোট সরকারের টাইমে ছিলই, কিন্তু এখন আমাদের দেখতে পাই মেজরিটি যখন গভর্নমেন্ট আসে না, তখনই আমাদের বিরোধী দলগুলো খুব উইক হয়ে যায়। কেন এত বেশি ভোট পেয়ে এসছে এনডিএ, যে সেই জন্য বিরোধী দলের ভোটটা অবভিয়াসলি কমে গেছে, খুবই কমে গেছে। সেই জন্য শক্তিশালী কিন্তু বিরোধী দল নেই আমাদের দেশে, অনেক রাজ্যতেও নেই। সেই জন্য বিরোধী দলের উপস্থিতির ক্ষেত্রে কিছুটা আমরা একটু কম দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্যটা, নয়তো অন্যান্য বৈশিষ্ট্যগুলোও কিন্তু পুরোপুরি আমাদের দেশে রয়েছে। বরঞ্চ রাষ্ট্রপতি শাসিত যে ব্যাপারগুলো আমরা দেখছি, রাষ্ট্রপতি, শাসক প্রধান, রাষ্ট্রপ্রধান, ওগুলো কিছুই নেই, কারণ আমাদের রাষ্ট্রপতি টোটালি নামে মাত্র। আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাষ্ট্রপতিকে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে কি বলা হয়েছে, যে তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য। তাহলে আমি কখনোই তাকে আমাদের দেশকে রাষ্ট্রপতি শাসিত বলতে পারবো না, কারণ রাষ্ট্রপতি সেই ভূমিকাটা নিতে পারছেন। অনেকে বলে জরুরি অবস্থা, আরে জরুরি অবস্থা যখন জারি করা হচ্ছে 352 থেকে 360-এ, সেটাও কিন্তু পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে, মানে পার্লামেন্টে মেজরিটি পেতে হবে সেই জরুরি অবস্থার পক্ষে। তাহলে সেটাও তো আইন বিভাগই করে দিচ্ছে। রাষ্ট্রপতির নামে টোটাল মেনলি চালায় কে তখন দেশকে? কেন্দ্রীয় সরকার। তাহলে রাষ্ট্রপতি শাসিত কখনোই আমরা বলতে পারবো না, অনেকে এই কথাটা বললেও মেনলি কিন্তু ভারত একটি সংসদীয় শাসন ব্যবস্থা। বেশ, আমরা প্রকৃতিগত দিক দিয়ে তো আলোচনা করলাম, গঠনগত দিকের দিকেও যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়। সময় একদম আমাদের হাতে শেষ, 5 মিনিট মতন রয়েছে, সেক্ষেত্রে একটু সংক্ষেপে যদি এই বিষয়টার দিকেও নজর রাখা যায়। হ্যাঁ, সংক্ষেপেই বলছি, যেমন তোমরা এরকম আসলে আগে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য লেখার দরকার নেই, ডেফিনিশনটা লিখে দেবে। এটা আমাদের ভারতকে যুক্তরাষ্ট্র
বলছি আমরা, কিন্তু সবচেয়ে তোমরা আগে জেনে নাও আমাদের সংবিধানে কোথাও কিন্তু ফেডারেশন কথাটা নেই, ইউনিয়ন কথাটা আছে, সংঘ কথাটা আছে আমাদের। এবং এই সংঘ মানে কি, আমরা কোনো অঞ্চল ইচ্ছে করলেই কিন্তু আমরা সরে যেতে পারবো না, এই জন্য আমাদের ইউনিয়ন কথাটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু ছেড়ে চলে যেতে পারি না। যুক্তরাষ্ট্রে যেমন কি আলাদা আলাদা স্টেটগুলো একসাথে হয়, আমেরিকায় যেটা হয়েছে ইউনাইটেড স্টেটস, অনেকগুলো স্টেট একসাথে হয়েছে, ওরা কি করে ইচ্ছে করলে তুমি আলাদা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নেই। যে আমরা বলছি অনেক রাজ্য বলে আমি আলাদা হব, আলাদা হয়ে চলে যাব, কিন্তু বললেই কিন্তু আমি চলে যেতে পারবো না, সে যদি তার কনস্টিটিউশনটাকে জানে। এবং এটা নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের যে মেন বৈশিষ্ট্যগুলো, ধরো তোমার দুরকম সরকার ভারতে আছে, লিখিত সংবিধান ভারতে আছে, সংবিধানের প্রাধান্য ভারতে রয়েছে, যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে আমাদের সুপ্রিম কোর্টে যথেষ্ট পাওয়ারফুল, এগুলো কিন্তু আমরা ভারতে দেখতে পাবো। কিন্তু পুরোপুরি ভারতকে কিন্তু অনেক সময় যুক্তরাষ্ট্র বলা যায় না, কেননা অনেক ব্যাপারেই আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়। যেমন মেজরিটি থাকলেই কেন্দ্রীয় সরকার টোটাল ব্যাপারে দেখভাল করছে, তারপরে ক্ষমতাটাকে ভাগ করে দিচ্ছে ঠিকই তিনটে তালিকার মধ্য দিয়ে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কিন্তু কেন্দ্রীয় তালিকায় রয়েছে 100টা বিষয়, রাজ্যতে রয়েছে 61টা বিষয়, আর যুগ্ম তালিকায় 52টা বিষয়। তার মধ্যে 52টা যে বিষয়, তার মধ্যে কোনো রকম গন্ডগোল হলো বিষয় নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যে, তখন ভোট হয়। ভোট হয়ে অবভিয়াসলি লোকসভার সদস্য সংখ্যা বেশি, রাজ্যসভায় তো প্রতিনিধিত্ব করছে কে, রাজ্যগুলোর। রাজ্যসভার সদস্য সংখ্যা কম, 250 জন, এখন 245 আছে, আর লোকসভায় 545, তাহলে ওরা ভোটে জিতে যায়, সেই জন্য লোকসভার প্রাধান্যটাই হয়ে যায়, তোমার কেন্দ্রীয় সরকারই প্রাধান্য পাচ্ছে। তারপরে দেখো দেশে যদি জরুরি অবস্থা জারি হয়, দেশে জরুরি অবস্থাটা রয়েছে, তাহলে কেন্দ্রের হাতে পুরো পাওয়ারটা চলে যাচ্ছে। প্লাস আমাদের আর্থিক দিক থেকে কিন্তু আমরা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অনুদানের উপরে নির্ভর করছি। অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কেন্দ্রীয় সরকারই কিন্তু কন্ট্রোল করছে বিষয়গুলোকে। তাহলে প্লাস আমাদের রাজ্যগুলোর 3 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট আমাদের সংবিধানের, রাজ্যের নাম সীমানা, যে আমাদের রাজ্যের নাম নিয়ে অনেক বিশাল বিতর্কিত বিষয় করা গেল না, যে 3 নম্বর ধারা কি আছে, কেন্দ্রীয় সরকার যদি ইচ্ছে করে কোনো অঙ্গরাজ্যের নাম বা সীমানা সে পরিবর্তন করে দিতে পারে, ওই রাজ্যগুলোর সাথে হয়তো আলোচনাই করলো না। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এগুলোর মাধ্যমে যে পাওয়ারটা কার বেশি, আমাদের কেন্দ্রীয় সরকারের পাওয়ারটা কিন্তু অনেক বেশি। যদিও আমাদের আমেরিকার থেকে কিন্তু আমরা যুক্তরাষ্ট্র ব্যাপারটা আমরা নিইনি, আমরা নিয়েছি কার কাছ থেকে, কানাডাও কিন্তু ফেডারেশন নেই, ওখানেও কিন্তু ইউনিয়ন কথাটাই রয়েছে আর কি। কিন্তু কানাডার থেকেও কিন্তু আমাদের মানে যুক্তরাষ্ট্র খুবই দুর্বল প্রকৃতি, কারণ আমাদের যেহেতু পুরো দেখভালটা কে করে, কেন্দ্রীয় সরকার। আর রাজ্যে আর কেন্দ্রে যদি একদল না থাকে, অনেক সময় বিশাল গণ্ডগোল দেখা দেয়, ক্ল্যাশ দেখা দেয়। তাহলে এই যে বিষয়গুলো কেন হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র হলে তো এটা হওয়ার কথা ছিল না, কেন প্রত্যেকটা রাজ্যেরই তো একটা স্বাতন্ত্রতা থাকবে। আমাদের দেশে এমনি তো সংবিধানের ব্যাপার নেই রাজ্যগুলোর, কিন্তু আগে ছিল শুধু জম্মু কাশ্মীরের, এখন তো সেটা বাতিল হয়ে গেছে 370 নম্বর ধারাটা, সেটা পুরোপুরি দেখভাল করছে কি কেন্দ্রীয় সরকার। ওই জন্য ওয়্যার এটাকে কি বলতে চাইছেন, আধা যুক্তরাষ্ট্র, কোয়াসি ফেডারেল। কিন্তু অনেকে আবার এটা মানতে চাইছে না যে ওই পরিস্থিতিতে ভারতে একটা নতুন ধরনের যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছে। এটা নিয়ে তোমরা আরেকটু বইতে ভালো করে পড়ে নেবে, যে আমাদের তো সময় কম, আমরা বিশালভাবে করতে পারলাম না আলোচনাটা, কিন্তু মোটামুটি আমার মনে হয় এইগুলো যদি একটু শোনো আর যুক্তরাষ্ট্রটা পড়ো, তাহলে এইটুকু আইডিয়া নিজেদের দেশ সম্পর্কে তোমরা নিজেরাই করতে পারবে। একদমই, সেক্ষেত্রে সময় একদমই আমাদের কাছে শেষ হয়ে এসেছে, এবং একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যেমনটা দেখলাম যে আজকে সরকারের বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করলাম, এবং সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, এককেন্দ্রিক সরকার রয়েছে, গঠনতান্ত্রিক দিক থেকে আলাদা, এবং আমরা দেখলাম প্রকৃতিগত দিক থেকে আলাদা। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। একটা বিষয় খুব পরিষ্কার যে প্রথমেই কিন্তু ম্যামও যেমনটা বলছিলেন যে প্রথমে কিন্তু ডেফিনেশন লিখতে হবে, এবং তারপরে যদি আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাই, কারণ বিষয়টা ঠিক কী রয়েছে সেই জিনিসটার সঙ্গে পরিচয় করানো, এবং তারপরে পার্থক্য থাকলে পার্থক্য এবং উদাহরণ অবশ্যই দিতে হবে। আশা করা যায় আজকে যেইটুকু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেইটুকু বিষয় আপনাদের উপকার রয়েছে, এবং অবশ্যই বই তো ভালো করে পড়তেই হবে। ম্যামকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। আপাতত আজকে এখানেই শেষ করছি অনলাইন এডুকেশন। দেখতে থাকুন সিটিভি।